নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 29শে মে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আধ ঘন্টার বক্তৃতা আপনারা অনেকেই শুনেছেন। তৃণমূল সরকারকে নির্মম সরকার বলে অভিহিত করে প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো আমরা প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনব, সেটা প্রত্যাশিতই ছিল। সেই প্রত্যাশা তিনি রক্ষা করেছেন, অন্তত বিজেপির কর্মী সমর্থকদের উজ্জীবিত করেছেন এবং 2026 সালে রাজ্য বিধানসভা নির্বাচনের বিগলটা তিনি বাজিয়ে দিয়েছেন। বিজেপির নেতৃত্ব তো যার পর নাই খুশি। আমি এই বিষয় নিয়ে বলছি না, তার কারণ এই বিষয় নিয়ে ব্যাখ্যা, বিশ্লেষণ, টিকা, টিপ্পনী আপনারা শুনেছেন সমাজ মাধ্যমে, খবরের কাগজের পাতায়, টেলিভিশনের টক শোয়। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, একটা বিষয় নিয়ে এখনো পর্যন্ত কেউ সেভাবে কথা বললেন না। হয়তো প্রধানমন্ত্রীর বক্তব্যের খুব সামান্য অংশে কথাগুলো ছিল, কিন্তু আমার মনে হয়েছে যে ঠিক আছে, রাজ্য সরকারকে নির্মম সরকার বলা, তৃণমূলের নানাবিধ দুর্নীতি নিয়ে সরব হওয়া, কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে রাজ্য সরকারের সদিচ্ছার অভাব, এগুলো প্রধানমন্ত্রী বলেছেন, অতীতেও বলেছেন, নির্বাচনের আগেও বলবেন, আরো হয়তো তার সুর চড়া হবে। কিন্তু যে কথাটা আমার মনে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমান পরিস্থিতিতে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী যেখানে বক্তব্য রেখেছেন সেই আলিপুরদুয়ার থেকে চিকেন নেকের দূরত্ব কতটা। চিকেন নেকের নিচের প্রান্তে থেকে একটু দূরে আলিপুরদুয়ার, উপরের প্রান্তে তো সিকিম ছিলই, যেখানে প্রধানমন্ত্রী যাওয়ার কথা ছিল। সিকিমের ভারতভুক্তির 50 বছর পূর্তি উপলক্ষে প্রাকৃতিক প্রতিকূলতার জন্য তিনি না গিয়ে ভার্চুয়াল মাধ্যমে কথা বলেছেন। প্রধানমন্ত্রী কি বললেন দেখুন, চিকেন নেকের অদূরে তো বাংলাদেশ, 120 কিলোমিটার দূরে। আমি 29শে মের একটা প্রতিবেদনে বলেছিলাম, চিকেন নেকে মোদি ঘুম উড়েছে বাংলাদেশের। প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশকে বার্তা দিলেন, বাংলাদেশের নাম করে দিলেন। কি বললেন তিনি বাংলাদেশের মানুষকে স্মরণ করিয়ে দিলেন অপারেশন সার্চলাইটের সময় পাক বাহিনীর তাণ্ডবের কথা। যেভাবে 30 লক্ষ মুক্তিকামী বাঙালিকে পাক হানাদার বাহিনী অপারেশন সার্চলাইটের মধ্যে দিয়ে খুন করেছিল 1971 সালের মার্চে, সেই স্মৃতি বাঙালির এখনো অমলিন। শিউরে ওঠেন মানুষ সেই বিভৎসতার জন্য। এবং পাকিস্তানের বাহিনী যে নরসংহার করেছিল তৎকালীন পূর্ব পাকিস্তান, অধুনা বাংলাদেশে, তার তুলনা ইতিহাসে নেই। গণহত্যা সংগঠিত করেছিল পাকিস্তানের বাহিনী, আর তাকে সহায়তা করেছিল জামাতে ইসলামী, আল শামস, আল বাদরের মতো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। প্রধানমন্ত্রী সেই 71 সালে বাংলাদেশের মাটিতে পাক সেনাবাহিনীর হাতে সংঘটিত নরসংহারের বিষয়টা আবার মনে করিয়ে দিয়েছেন। যেখান থেকে তিনি এই বক্তৃতা দিয়েছেন, ঢিলছোড়া দূরত্বে বাংলাদেশ, এবং বাংলাদেশের রাজনৈতিক মহল, সাধারণ মানুষ সবারই একটা কৌতূহল ছিল প্রধানমন্ত্রী কি বলেন। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা, সংঘর্ষ, পড়শি বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির আস্ফালন, পাকিস্তানের সঙ্গে দহরম মহরম, এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদী কি বলেন সেটা শোনার জন্য আমাদেরও যেমন আগ্রহ ছিল, বাংলাদেশের মানুষেরও আগ্রহ ছিল। মুক্তিযুদ্ধের চেতনা এখনো যেন হৃদয়ে ধারণ করেন তাদেরও আগ্রহ ছিল। সেই জন্য প্রধানমন্ত্রী 2-3টে বাক্যে বলেছেন, লক্ষ্য বাংলাদেশের মানুষ, ভারতীয় নাগরিক এবং বিশ্বের গণতন্ত্র প্রিয় শক্তির উদ্দেশ্যে, যে পাকিস্তান বর্বর সরকার,
তাদের সামরিক বাহিনী যে বর্বরতা করেছিল 71 সালে, সেই স্মৃতি এখনো ফিকে হয়ে যায়নি এবং তার জন্য পাকিস্তান এখনো ক্ষমা চায়নি এবং বাংলাদেশের যে সার্বিক ক্ষতি সাধন করেছিল পাক বাহিনী, তার ক্ষতিপূরণ দেয়নি। কিন্তু বর্তমানে বাংলাদেশের শাসক কুল যেভাবে পাকিস্তানের কোলে উঠে বসতে চাইছে এবং তারা পরিষ্কার বলে যে মুক্তিযুদ্ধ টুদ্ধ আবার কি, বাংলাদেশ স্বাধীন হয়েছে 2024 সালের 5ই অগস্ট। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের সৃষ্টি সেটা ভারতীয় আধিপত্যবাদের চক্রান্ত ছিল। জামাত মনে করে বাংলাদেশের সৃষ্টি আসলে জিন্নার দ্বিজাতি তত্ত্বকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। সেই জন্য তারা সুযোগ খুঁজছিল মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মারক, মুক্তিযুদ্ধের আদর্শ, বঙ্গবন্ধুর অবদানকে ইতিহাস থেকে মুছে দেওয়ার। সেই উদ্যোগে কিছুটা হলেও তারা এখনো পর্যন্ত সফল এবং এই সফলতার নেপথ্যে রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার ইউনূস এবং তার জিহাদি সহযোগীরা, তার সঙ্গী সাথীরা হচ্ছে রাজাকারের বংশধর। প্রধানমন্ত্রী বাংলাদেশের আওয়ামকেই বলেছেন যে পাকিস্তানের সঙ্গে আপনাদের অন্তর্বর্তী সরকার মাখামাখি করছে, কিন্তু পাক বাহিনী যে নৃশংস কাজ করেছিল, যে নরসংহার করেছিল পরিকল্পিতভাবে, সেই বিষয়টাকে আপনারা ভুলে যাবেন না। কোনো ভারতীয় ভোলেনি 30 লক্ষ বাঙালির রক্তে রাঙা হয়েছিল বাংলাদেশের মাটি। সেই ইউনূস সরকার এখন পাকিস্তানের সঙ্গে এক অদ্ভুত মাখামাখি করছে। 15 বছর পর পাক বিদেশ সচিব আমনা মালুজ ঢাকায় এসেছিলেন। পাকিস্তান হাইকমিশন যেটা ঢাকায় আছে সেখানে নজিরবিহীন তৎপরতা। বাংলাদেশের সেনাকর্তারা রাওয়ালপিন্ডিতে গিয়েছিলেন, বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে পাক বাহিনী। পাকিস্তান থেকে সমরাস্ত্র, যুদ্ধ বিমান কেনার ব্যাপারে কথাবার্তা চালাচ্ছে বাংলাদেশ। আইএসআই এর কর্তারা বাংলাদেশ ঘুরে গেছেন, আন্তর্জাতিক সন্ত্রাসী জসিমউদ্দিন রহমানির সঙ্গে বৈঠক করেছেন। রংপুরের লালমনিরহাটে জসিমউদ্দিন রহমানির উপস্থিতিতে পাক সেনা এবং বাংলাদেশ সেনা বৈঠক করেছে, এ খবর সবাই জানে। চট্টগ্রাম বন্দরে করাচি থেকে পাক পণ্যবাহী জাহাজ আসছে, সেই জাহাজের কন্টেনারে কি আছে সেটা বাংলাদেশ কর্তৃপক্ষ যাচাই পর্যন্ত করবে না। পাকিস্তানিরা বাংলাদেশে আসতে গেলে আর কোনো ভিসার ঝামেলা পোহাতে হবে না, ভিসা অন অ্যারাইভাল, সরাসরি বিমান যোগাযোগ চালু হচ্ছে। পাক বিদেশমন্ত্রী উপপ্রধানমন্ত্রী ইশাক দার বলেছিলেন যে অনেক দিন বাদে হারানো ভাইকে খুঁজে পেয়েছি। ইশাক দারের সম্প্রতি ঢাকা সফরের কথা ছিল, কিন্তু ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে তিনি এই সফর বাতিল করেন। ইশাক দার বাংলাদেশের তার কাউন্টার পার্ট পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে বলেছিলেন যে বাংলাদেশের সেনা পাকিস্তানের সেনার সঙ্গে সহযোগিতা করুক এবং বাংলাদেশের মাটিকে ব্যবহার করে বাংলাদেশ সেনা এবং পাকিস্তান সেনা যৌথভাবে ভারতের উত্তর পূর্বে হামলা চালাক। এই অভিপ্রায় ব্যক্ত করেছিলেন। এটা ইউনূস সরকারের অভিপ্রায়, বাংলাদেশের কিছু প্রাক্তন সেনাকর্তার অভিপ্রায়, এটা জামাতের অভিপ্রায়, এটা হিজবুত তাহরিরের অভিপ্রায়, এটা হেফাজতে ইসলামের অভিপ্রায়। কিন্তু তৌহিদ হোসেন সেই ঝুঁকিটা নিতে চাননি। তিনি জানতেন এই চরম হঠকারী সিদ্ধান্ত নিলে তার পরিণতি কি ভয়াবহ হবে। অপারেশন সিন্দুর বুঝিয়ে দিয়েছে পাকিস্তানকে যে বাড়াবাড়ি করলে পরিণতি ভয়ঙ্কর হবে। আজারবাইজানে গিয়েছিলেন শাহবাজ শরীফ, সেখানে বলেছেন যে ভারতের
ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, স্বীকার করেছেন, স্বীকার করতে বাধ্য, যদিও আমরা অনেক সংযত ভূমিকা পালন করেছি। বাংলাদেশের পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তানের সিভিলিয়ানরা কখনোই আমাদের টার্গেট ছিলেন না। আমরা চেয়েছিলাম সন্ত্রাসের বিশ্ববিদ্যালয়গুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া, পাকিস্তান সন্ত্রাসের আঁতুড়ঘর, টুইন টাওয়ার থেকে শুরু করে লন্ডনের টিউব রেলে বিস্ফোরণ, আন্তর্জাতিক যে ঘটনা ঘটেছে সন্ত্রাসী হামলা, সবকিছুর সঙ্গে পাকিস্তানের কোনো না কোনোভাবে যোগসূত্র আছে। স্বয়ং ওসামা বিন লাদেনকে ইসলামাবাদের অদূরে অ্যাবোটাবাদে সুরক্ষিতভাবে লুকিয়ে রেখেছিল পাকিস্তান সরকার, এগুলো আমরা জানি। তাই ইউনূসের অন্তর্বর্তী সরকার যেভাবে নত্যসত্ত্ব জ্ঞান ভুলে পাকিস্তানের কোলে উঠতে চাইছে এবং পাকিস্তানের জঙ্গি জেহাদিদের বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে দিতে চাইছে, না হলে আইএসআই এর লোকজন বাংলাদেশ সফর করতেন না। এই সফর ছিল পরিকল্পিত, অর্থাৎ বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতে সন্ত্রাসবাদী কাজকর্ম চালানো, অর্থাৎ বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদকে ভারতে রপ্তানি করা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আমাদের নজর আছে এবং প্রধানমন্ত্রীর এই বার্তা খুব সিগনিফিক্যান্ট। তিনি বাংলাদেশের উদ্দেশ্যে শুধু এই কথাটুকু বলেছেন, আপনাদের পাকিস্তান প্রেমের খেসারত কিন্তু দিতে হতে পারে, খুব সাবধান। পাকিস্তান একটা রোগ স্টেট, দুর্বৃত্ত রাষ্ট্র। সেই পাকিস্তানের সঙ্গে যদি আপনারা মাখামাখি করেন এবং সেই মাখামাখির ফলস্বরূপ বাংলাদেশের মাটি ভারত বিরোধী সন্ত্রাসী কাজকর্মে ব্যবহৃত হয়, তাহলে চরম মূল্য দিতে হবে বাংলাদেশকে। সেই জন্য 54 বছর আগেকার অপারেশন সার্চ লাইটের প্রসঙ্গ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারের জনসভায় তুলেছেন এবং বার্তাটা দিয়েছেন ইউনূসের অন্তর্বর্তী সরকারকে এবং একই সঙ্গে বাংলাদেশের অগণিত মুক্তিযুদ্ধ প্রেমী সাধারণ মানুষকে, যারা আমাদের বন্ধু, ভারত মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে। ভারতের সক্রিয় সহযোগিতা ছাড়া স্বাধীন বাংলাদেশের গঠন কখনোই সম্ভব হতো না, এটা প্রতিষ্ঠিত সত্য। এই ইতিহাসকে কেউ অস্বীকার করতে পারে না, যতই ইউনূস রিসেট বাটনে চাপ দিন না কেন। ইউনূসের স্থান ইতিহাসের ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে এবং ইউনূস বাংলাদেশের ইতিহাসে একটা সামান্য হাইফেন মাত্র। তার আর কি ভূমিকা? সে তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার। সে এসেছে বাংলাদেশকে আন্তর্জাতিক শক্তির খেলার মাঠে পরিণত করতে। ইউনূস তার বিদেশি প্রভুদের স্বার্থ চরিতার্থ করতে চাইছে, যে বিদেশি প্রভুরা তাকে ঢাকার মসনদে বসিয়েছে তাদের স্বার্থকে সুরক্ষিত রাখার জন্য। সেই বিদেশি প্রভুদের স্বার্থকে সুরক্ষিত রাখাই হচ্ছে ইউনূসের অগ্রাধিকার। 18 কোটি বাঙালির জীবন জীবিকা, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক, এসব কোনো কিছুই ইউনূসের প্রায়োরিটি নয়। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরব হওয়া, ভারতীয় আধিপত্যবাদ ইউনূসের সরকারকে ফেলে দিতে চাইছে, এই যে মিথ্যে ন্যারেটিভ ইউনূস তৈরি করেছে, একটাই লক্ষ্য, দেশের মানুষকে একটা ভুল বোঝানো, যে দেখো আমার সরকারকে নয়াদিল্লি ফেলে দিতে চাইছে। আমাদের বিদেশ দপ্তরের মুখপাত্র রণদীপ জয়সওয়াল একদম স্ট্রেট ব্যাট চালিয়ে বলেছেন, নিজেদের দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি মোকাবিলা করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। তারা ব্যর্থ যদি হয় তার দায় তাদের। অকারণে বৃহৎ প্রতিবেশীর ঘাড়ে দোষ চাপিয়ে পাপস্খলনের চেষ্টা করলে সেটা ধোপে টিকবে না। লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ।
ইউনূস যে নির্বাচন চাইছে না সেটা আবার জাপানের মাটিতে দাঁড়িয়ে বলেছে, বলছে একটা মাত্র দল নির্বাচনে চাইছে। এত বড় মিথ্যাচার এর আগে কেউ করেছে বলে জানা যায় না। বিএনপি চাইছে, তার সহযোগীরা চাইছে, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি চাইছে, জাতীয় সমাজতান্ত্রিক দল চাইছে, বিএনপির অ্যালায়েন্সে যে সমস্ত দল আছে তারাও চাইছে, এবং সেনাবাহিনী চাইছে, যে সেনাবাহিনী ইউনূসের টিকে থাকার মূল কারণ এখনো পর্যন্ত। কিন্তু সুদীবৃদ্ধ নির্বাচনকে ভয় পায়, গণতান্ত্রিক পরীক্ষা নিরীক্ষায় ও বসতে চায় না। ও চায় ব্যাকডোর দিয়ে ক্ষমতা দখল করে সেই ক্ষমতাকে আঁকড়ে ধরে থাকা। দেহত্যাগ না করলে পদত্যাগ করে না, এটা হচ্ছে ইউনূসের জীবন দর্শন। আমরা চাই তিনি সুস্থ থাকুন, 250 বছর কেন 500 বছর তিনি বেঁচে থাকুন, দীর্ঘজীবী হন। কিন্তু বাংলাদেশের মাটিকে ব্যবহার করে আপনি জঙ্গি জিহাদিদের আস্ফালন করার সুযোগ করে দেবেন, তারা ভারতকে রক্তাক্ত করার নীল নকশা তৈরি করবে, 7 সিস্টারকে আক্রমণের হুমকি দেবে আপনার দেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তারা, আর আমরা চুপচাপ বসে থাকবো, ভাববেন না। আমাদের দেশের মাটিতে কোনো সন্ত্রাসবাদী হামলা হলে, সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা হলে সেটা ভারত মাতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল, এই বার্তা আমরা দিয়ে দিয়েছি। অতএব ইউনূস সাবধান। দুর্বৃত্ত রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে বেশি প্রেম দেখালে ফল কিন্তু ভুগতে হবে। 71 সালে মুক্তিযুদ্ধ দমন করতে পাক বাহিনীর অপারেশন সার্চলাইটে যে নরসংহার ঘটেছিল, 29শে মে আলিপুর দুয়ারের জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সেই কথাটাই মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের সাধারণ মানুষকে, এবং অবশ্যই ইউনূসের অন্তর্বর্তী সরকারকে বার্তাও দিয়েছেন যে পাকিস্তান প্রেম বিপদ ডেকে আনবে বাংলাদেশের। অতএব সাবধান। রুটি খাও, জিন্দগি জিও, वरना মোদি কি গোলি তো হ্যাই। এটাই আমাদের ডক্টর।